অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় স্বস্তি। নগরায়নের নামে বিষাক্ত ছোবলেই উত্তপ্ত তিলোত্তমা ঢাকা। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু। মাধবপুরে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ ঝরল একই পরিবারের ৪ সদস্যের। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছাবে আজ। সবার বাড়ি গোপালগঞ্জে, সমুদ্রপথে যাচ্ছিলেন ইউরোপে। হজ ফ্লাইট ৯ মে থেকে শুরু। ভিসা জটিলতায় সৌদিতে বাড়ি ভাড়া করতে না পারায় অনিশ্চয়তায় অনেকে। শেষ পর্যন্ত সংকট থাকবে না, আশাবাদ ধর্মমন্ত্রী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। কক্সবাজারেও হয়েছে বৃষ্টি। ফেনীতে 8:30 নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেলার বেশিরভাগ গ্রামে বৃষ্টি হয়েছে, এমনটাই জানান স্থানীয়রা। আকাশে মেঘসহ বৃষ্টি দেখে মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও সেই খুশি স্থায়ী হয়নি। ঘণ্টাখানেক পর আবারও দেখা যায় গরমের তীব্রতা। রোদে চৌচির হওয়া মাটি শুষে নেয় বৃষ্টির পানি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বৃষ্টির ছবি। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। এক পশলা বৃষ্টিতে ভিজল পাহাড়ি জনপদ খাগড়াছড়িও। সকাল থেকে বজ্রসহ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মেলে। এতে ভিজেছে টানা গরমে শুষ্ক হয়ে থাকা পাহাড়ের লাল মাটি ও সবুজ প্রকৃতি। গরমের ঝাঁঝালো রৌদ্রের তাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে, তবে বৃষ্টির শুরুর আগে যেভাবে আকাশ গর্জেছে সেই অনুযায়ী বৃষ্টির দেখা মেলেনি। এর আগে সকাল ৮টার দিকে মেঘে কালো হয়ে আসে আকাশ। হালকা বাতাস বইতে শুরু করে। বজ্রসহ পড়তে থাকে গুড়ি গুড়ি বৃষ্টি। এমন অবস্থা স্থায়ী হয়নি বেশিক্ষণ। তারপরও যেন প্রশান্তি এনে দিয়েছে পাহাড়ের নাগরিক জীবনে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, বৃষ্টি কি এখনো হচ্ছে এবং তাপমাত্রাটা কি কিছুটা কমলো নাকি বাড়লো ভ্যাপসা গরম? ইশরাত, এই মুহূর্তে সূর্য উঠেছে এবং রোদের ধীরে ধীরে প্রখরতা আসলে বাড়ছে। এখন বৃষ্টি নেই, আপনি দেখছেন আকাশও খুব পরিষ্কার। সাধারণ মানুষ কিন্তু এখন ছাতা ছাড়াই নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। তবে তাপমাত্রা কিছুটা আসলে কমলো। যে ভাবসা গরম সেটি কিন্তু বৃষ্টির পর থেকে আসলে অনুভূত হচ্ছে এবং সকালে যে 15 মিনিটের বৃষ্টি হচ্ছে সেটি আসলে নগরবাসী আসলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে তারা তীর্থের কাকের মতো এই বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি জানেন প্রার্থনা হয়েছে, নামাজ হয়েছে এই বৃষ্টির জন্য। অবশেষে যে বৃষ্টি হয়েছে সেটিতে আসলে নগরবাসী অনেকটা স্বস্তি তারা আসলে ফিরে পেয়েছেন এবং দেখছেন আপনারা তাপমাত্রা কিছুটা কমে আসায় সাধারণ মানুষের মধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে তাদের মুখে হাসি ফিরেছেন। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য আসলে অনেকটা বেশি এই বৃষ্টিটা কাজে দেবেন এমনটি আসলে বলছেন। এর বাইরে মধ্যবিত্ত এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য আসলে এই বৃষ্টিটা অনেকটা আশীর্বাদ বলছেন তারা। বিশেষ করে যারা রিক্সা চালক কিংবা ভারী কাজ করে থাকেন তাদের জন্য তীব্র গরমে কাজ করা অনেকটা দুঃসহ হয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে তারা কিছুটা মুক্তি পেয়েছেন। তবে যে বৃষ্টিটি স্থায়ী হয়নি সেটিতে আসলে অনেকেই আসলে মনক্ষুণ্ণ হয়েছেন। আমরা দেখছি সকাল থেকে অনেকেই সামান্য বৃষ্টির ছবি কিন্তু ফেসবুকে তারা আপলোড করছেন, স্বস্তি প্রকাশ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে যাতে আরো বৃষ্টি হয়। সব মিলিয়ে এই যে 15 মিনিটের যে বৃষ্টি সেটিতে আসলে অনেকটাই স্বস্তি ফিরেছে। আপনি জানেন যে তীব্র তাপদাহ চট্টগ্রামে গড় 34 থেকে আসলে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। সেখান থেকে যে সামান্য বৃষ্টি, সেখানে এই যে স্বস্তি সেটি আসলে সাধারণ মানুষের জন্য তারা অনেক খুশি এবং তারা বলছেন তাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে এই বৃষ্টির কারণে যে তাপমাত্রা কমে এসেছে। অনেক ধন্যবাদ। দর্শক, এবার আবহাওয়া পরিস্থিতির খবর জানবো রাজধানীর। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন আগারগাঁও আবহাওয়া অফিসে, তার কাছে যাচ্ছি সরাসরি। সবুজ, আজ ঢাকা বিভাগে বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং কি বলছেন আবহাওয়াবিদরা?
আবহাওয়াবিদরা যেটি 10:30টার দিকে নিয়মিত ব্রিফিং সেটি এখনো হয়নি, তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে যেহেতু দেশের পশ্চিমাঞ্চল এবং দেশের দু এক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং যেই বৃষ্টির জন্য আসলে যে আকাঙ্ক্ষা মানুষের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আসলে দু এক জায়গায় হয়েছে। চট্টগ্রামের সহকর্মী কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে খুব অল্প সময়ের জন্য হলেও যে স্বস্তি, সেই স্বস্তিটি আসলে ফিরতে শুরু করেছে। রাজধানী ঢাকার কথা যদি বলতে চাই যে যেহেতু দেশের আশেপাশের দু এক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পশ্চিমাঞ্চলের ভারতের যে রাজ্যগুলো সেগুলোতে বৃষ্টি শুরু হচ্ছে, এর প্রভাব কিন্তু দেশের ভিতরে পড়তে শুরু করছে। অর্থাৎ তাপমাত্রা যেটি বিগত কয়েকদিন ধরে ছিল সেটি কিছুটা কমতে শুরু করেছে। আমরা ঢাকার আবহাওয়া আজকে সকাল থেকে দেখেছি যে বিগত কয়েকদিন ধরে যে এরকম তীব্রতা ছিল গরমের সেটি কমেছে এবং আজকে সকালের দিকে আকাশে আমরা মেঘও দেখেছি, যদিও সেটি কিছুক্ষণ পরে আবার চলে গিয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে আশেপাশে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সম্ভাবনা একেবারে মানে রাজধানী ঢাকায় যে বৃষ্টি হবে না সেই সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো আরো দু একদিন সময় লাগতে পারে এবং এই দু একদিন বা 3 দিনের মধ্যে দেশের প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাত শুরু হবে এবং যে গরমের তীব্রতা, যেহেতু প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর হয়ে যে এল নিনোর প্রভাব ছিল সেটি দুর্বল হয়েছে এবং লা নিনা অর্থাৎ এল নিনোর বিপরীতে অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগরের উপরে যে শুষ্ক রেখা ছিল সেটি দুর্বল হয়ে সে এল নিনা সক্রিয় হয়েছে। সে কারণে এই এলাকাটিতে আসলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটি হয়তো আর বেশিক্ষণ মানুষের যে দীর্ঘ অস্বস্তি, যে অপেক্ষা বৃষ্টির জন্য, সেটির জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। সব দিকের ছুটে আসা মানুষ এক হয় এই শহরে। এখানে কেউ হুট করে লুট করে নেয় সব প্রাপ্তি, কারো লড়াই চিরকালের। এই ঢাকা তার আদিবাসী থেকে অধিবাসী সবাইকে দিল কত কি, অথচ এখন নিজেই খা খা করছে। ভীষণ উত্তাপে পড়ছে ঢাকা। এই তাপপ্রবাহে গোটা নগর যেন জ্বলছে উনুনের আগুনে। সারি সারি দালানের বাড়িতে আর রাজপথ কাঁপানো গাড়িতে মুখ বুজে থাকা মানুষ যত। রাজ্যের ভাবনা নিয়ে ভিড়ের স্রোতে একা হেঁটে চলা মানুষটিও ঘর্মাক্ত। শ্রমজীবী নাকাল এই দহন দিনে। কিন্তু এর জন্য দায়ী কে? এই আমি, আপনি, আমরাই আর আমাদের লোভ। নগরায়নের নামে বিষাক্ত ছোবলে আর অবহেলায় বেড়ে ওঠা ঢাকার আত্মকথাই তুলে ধরেছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। এ শহরে গাছের চেয়ে দালান বেশি, জলকণার চেয়ে মানুষ বেশি, ফুলের চেয়ে পঙ্কিল বেশি। এ শহর শিশুর, কবির, ধনীর, ভেসে আসা মানুষের স্বপ্নের লুটেরার। এ শহর তৃষ্ণার। সব নদী খাল শুষে খেয়েও মেটেনি আমার তেষ্টা। এ শহরে সবুজের চেয়ে কংক্রিটের কদর বেশি। এখানে ফুলের সুবাস দূষণের দাপটে উড়ে যায় কর্পূর হয়ে। হ্যালো ঢাকা। না, তুমি আমার প্রিয় ঢাকা, নাকি জাদুর শহর, নাকি তত্ত্ব শহর? তোমার অভিমানের আগুনে পুড়ছি আমি, একটু ছায়ার তৃষ্ণায় পড়ে তোমার পথ। আমি গাছগুলোকে সব নিলামে দিয়েছি যে, আর জলাধার ভরেছি কংক্রিটে। কাঁচের বড় বড় দালানে আমি যখন শীতাতপে তোমার শরীরে লাগে গরম হাওয়ার হলকা। আমার স্বপ্ন পূরণের ভারে তোমাকে করেছি ক্লান্ত। আমার এগিয়ে যাবার দৌড়ে 1 ইঞ্চি জায়গাও আমি ছাড়ব না। তোমাকে শ্বাস নিতে দেব না আমি। আমার আরো চাই, আরো দালান চাই, গাড়ি চাই, টাকা চাই। আমার কেবল চাই আর চাই। কেমন করে বোঝাই তোমায়, আমি কেবল নিতে শিখেছি, দিতে নয়। হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের হয়েছে ভয়াবহ সংঘর্ষ। একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জনের প্রাণ ঝরল। এ বিষয়ে আরো জানবো। টেলিফোনে যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং কেউ কি আহত আছেন, তাদের কি অবস্থা?
দর্শক, হবিগঞ্জের খবর আমরা জানবো কিছুক্ষণ পর। তার আগে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। সাম্প্রতিক থাইল্যান্ড সফর সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল 11:30টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল দেশে ফেরেন। সফরকালে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন। দর্শক, মাত্রই জানাচ্ছিলাম হবিগঞ্জের ট্রাক ও প্রাইভেট কারের হয়েছে ভয়াবহ সংঘর্ষ। এতে একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জনের প্রাণ ঝরল। এই বিষয়ে আরো জানবো। টেলিফোনে যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, কিভাবে হলো এই দুর্ঘটনা এবং কেউ কি আহত আছেন কিনা, এবং যদি আহত থাকেন তাদের কি অবস্থা এখন? ইশরাত, আসলে এই ঘটনায় আহত কারো খবর আমরা পাইনি। আমরা যতটুকু জেনেছি যে প্রাইভেট কারটি দুর্ঘটনা কবলিত হয়েছে, এতে 4 জন যাত্রী ছিলেন, চালক সহ 5 জন। তারা প্রত্যেকে আসলে নিহত হয়েছেন এবং গাড়ির মধ্যে একজন শিশু ছিলেন, একজন মহিলা ছিলেন, 2 জন পুরুষ এবং একজন চালক সহ এই মোট 5 জন। আর যতটুকু হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা বরিশালের বাসিন্দা, তবে বিস্তারিত পরিচয় আসলে তাদের এখনো জানা যায়নি। গতকাল রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুরের হরিতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং পুলিশ যেটি জানিয়েছে যে ঢাকাগামী একটি ট্রাকের সাথে আসলে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই আসলে প্রাইভেট কারের যে 5 জন ছিলেন চালক সহ তারা প্রত্যেকে নিহত হয়েছেন। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং রাতভর আসলে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় এবং এখন হাইওয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যে মরদেহগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং যে ক্ষতিগ্রস্ত ট্রাক এবং যে প্রাইভেট কারটি যেহেতু দুমড়ে মুচড়ে গিয়েছে, প্রাইভেট কারটি এই দুমড়ানো অবস্থায় সেটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত তারা আসলে নিহত যারা রয়েছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে নিহতের পরিবারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যেমনটি তারা জানিয়েছেন যে তারা হয়তো স্বজনরা এর মধ্যে শায়েস্তাগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা করেছেন। তারা শায়েস্তাগঞ্জ থানায় আসার পর আসলে বিস্তারিত জানা যাবে যে কে ছিলেন, আসলে তারা কোথায় যাচ্ছিলেন। প্রদীপ, আপনাকে অনেক ধন্যবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছাবে আজ। মরদেহগুলো সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিসিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। নিহত 8 জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর এবং রিফাত রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে। ভূমধ্যসাগরে গত 15 ফেব্রুয়ারি নৌকায় আগুনে অন্তত 9 জনের নিহত হয়। নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক। আগামী 9 মে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। এর আগের দিন হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভিসা না পাওয়ায় সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে পারছে না বেশিরভাগ এজেন্সি মালিক। অনেকের দাবি, ভিসা জটিলতায় বহুমুখী সংকটে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। যদিও ধর্মমন্ত্রী বলছেন বাড়ি ভাড়া না করার কারণেই ভিসা পাননি তারা। ধর্মমন্ত্রী এবং হাব সভাপতি দুজনেই বলছেন শেষ পর্যন্ত সংকট থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। এবারই প্রথম নির্ধারিত কোটার চেয়ে 42,000 কম মুসল্লি হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে। গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,400 আর বেসরকারি ব্যবস্থাপনায় 80,600। কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য সেগুলোকে আমরা দেখে শুনে স্টেক হোল্ডার যারা তাদের সাথে আলোচনা করে এবং যারা এটার সাথে রিলেটেড মন্ত্রণালয় তাদের সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিষ্পন্ন হয়েছে। 3টি এয়ারলাইন্স থেকেই আমাদের বিমান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে এবং সেটার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
তবে জটিলতা দেখা দিয়েছে সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা নিয়ে। হাব সভাপতি জানান, এখনও বেশিরভাগ এজেন্সি মালিকের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। দেখুন, হজ যাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সিকে যেতে হয়, কারণ বাড়ির কন্ডিশন দেখা, বাড়ির ফ্যাসিলিটি সব ঠিক আছে কিনা দেখে শুনে বাড়ি ভাড়া করতে হয় হজ যাত্রীদের জন্য। আর এর জন্য যাওয়ার যে ভিসা সেটা ধর্ম মন্ত্রণালয় সেটা অ্যারেঞ্জ করে। এবছর ধর্ম মন্ত্রণালয় এটা করতে পারে নাই বিধায় এজেন্সিগুলি বাড়ি ভাড়ার ভিসা না পাওয়াতে তারা কিন্তু বাড়ি ভাড়া করতে যেতে পারে নাই ম্যাক্সিমামে। তো এটা একটা প্রতিবন্ধকতা আমি বলবো। ভিসা করার আগে বাড়ি ভাড়া করতে হয়, বাড়ি ভাড়া করার পরে তারপর ওই বাড়ি ভাড়ার এগেনস্টে তার ভিসা হয়। সে কারণেই ভিসা পেতে তাদের দেরি হয়েছে, কিন্তু আমাদের সরকারি ভিসা যেগুলো আমরা শেষ করে ফেলছি। আর যারা এজেন্সিতে যান বেসরকারিভাবে তারা কিন্তু ভিসা করছেন, বন্ধ নাই, এটা চলমান প্রক্রিয়া। আর একদিনে সব করতে হবে তা তো নয়। ভুক্তভোগী এক এজেন্সি মালিক জানান, ভিসা জটিলতায় বাড়ি ভাড়া করতে না পেরে চরম বিপাকে পড়েছেন তিনি। আমরা চতুর্মুখী সংকটের মধ্যে আছি। প্রথমত আমরা হাজি সাহেবদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারতেছি না, এবং আমরা সঠিক সময় যে তাদেরকে ফ্লাইট করব, ফ্লাইট শিডিউলের ব্যবস্থা করতে পারতেছি না, এবং ওখানকার যে পেমেন্ট শিডিউল সেটাও আমরা এখানে পরিপূর্ণ করতে পারতেছি না। হাব সভাপতি জানান, হজযাত্রীদের ভোগান্তি নিরসন ও সার্বিক সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করছেন তারা। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাতে 2024 সালের হজ ভালোভাবে করা যায়, হজ যাত্রীরা যাতে বিড়ম্বনাহীনভাবে যেতে পারে, কোনো ভোগান্তি যাতে না থাকে, স্মুথ হজ অপারেশন যাতে হয়, সে নিরিখে আমরা সবাই কাজ করছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 15 অথবা 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ। শ্রম আপিল ট্রাইব্যুনালে যাওয়ার কথা নোবেলজয়ীর। সহকর্মী আশিক মাহমুদ আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, ডক্টর ইউনূসের কয়টা নাগাদ কোর্টে পৌঁছানোর কথা এবং মামলার বিষয়ে আমরা জানতে চাই বিস্তারিত। ইশরাত, ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার সময় ছিল সকাল 10:30টায়, সেই সময়টি পরিবর্তন হয়েছে। আমরা এখন কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই মামলার শুনানি হবে 11:30টায়, অর্থাৎ আমরা জেনেছি কিছুক্ষণ আগে। তার আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি, তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে 14 জন আসামি এই কোর্টে আজকে হাজির হবেন, তারা 11টার কিছু পরে হয়তো কোর্ট প্রাঙ্গণে আসবেন। তারপরেই হয়তো তারা এই মহানগর দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালত 4-এ তার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। একটু জানিয়ে রাখি যে 2023 সালে দুদকের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছিল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদক এই মামলাটি করেছিল। তারপরেই দুদকের তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। সেই অভিযোগপত্রের চার্জ গঠনের বিষয়ে আজ আদালতে শুনানি হবে এবং চার্জ গঠনের সময় আসামিদের উপস্থিতি বাধ্যতামূলক। সেই কারণেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে আরও যে 14 জন আসামি রয়েছেন তারা আজ কোর্টে হাজির হবেন। ইতিমধ্যে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল আইনজীবীরা রয়েছেন তারা ইতিমধ্যে কোর্টে এসে পড়েছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি 11টার দিকে কোর্ট প্রাঙ্গণে আসবেন এবং চার্জ গঠনের শুনানিতে তিনিও অংশগ্রহণ করবেন। এবং আমরা জেনেছি তার পক্ষ থেকে এই মামলায় তিনি জামিনের আবেদন করেছেন। আর আজ পর্যন্ত তিনি জামিনে ছিলেন। আজ এই কোর্টের এই তারিখ পর্যন্ত তিনি জামিনে ছিলেন। আর নতুন করে তিনি আবার আজকে নতুন করে জামিনের আবেদন করবেন। কোর্ট যদি জামিন মঞ্জুর করে তিনি জামিনে থাকবেন এবং যদি চার্জ গঠন হয় সেক্ষেত্রে অভিযোগপত্র পরবর্তীতে মামলার শুনানি হবে। তো আসলে এই পরিস্থিতি এখন পরবর্তীতে উনি আসার পরে কোর্ট চার্জ গঠন হয় কিনা সেটি হয়তো পরবর্তীতে জানানো যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি গণমাধ্যমের সাথে কথা বলেন হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো যাবে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা মানছে না বেশিরভাগ শিক্ষার্থী। দ্বিতীয় দিনের মতো হল ও ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মানববন্ধন করে ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। শিক্ষক সমিতির 7 দফা দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।
পরে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বিকেলের মধ্যে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অবশ্য ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফিলিস্তিনপন্থীদের হটাতে তৎপর পুলিশ। বুধবার ইউনিভার্সিটি অব টেক্সাসে চালায় অভিযান। আন্দোলনকারীদের ছত্রভঙ্গে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। তাঁবু তুলে শিক্ষার্থীদের সরিয়ে দেয় তারা। এরই মধ্যে চলছে প্রতিবাদ স্লোগান। উত্তপ্ত ইউনিভার্সিটি অব উইসকনসিনে বিক্ষোভকারীদের হঠাতে রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী। আটক হন বেশ কয়েকজন। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়েও চলছে ধরপাকড়। মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ৩ শতাধিক মানুষকে আটক করা হয়। তাদের মূল দাবি গাজায় আগ্রাসন বন্ধ আর গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিল। গেল ২ সপ্তাহ ধরেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোয় চলছে বিক্ষোভ। লেবাননের দক্ষিণে উত্তেজনার মধ্যেই উত্তরাঞ্চলে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে ইসরায়েল। বুধবার একথা জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। সীমান্তে নতুন এলাকায় সেনা মোতায়েনও করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ রয়েছে দাবি হিজবুল্লাহর। বুধবার ইসরায়েলের একাধিক স্থাপনায় 4 দফা হামলা চালায় গোষ্ঠীটি। পাহাড়ি এলাকায় ছড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র, গাইডেড মিসাইল দিয়েও চালিয়েছে হামলা। দাবি তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী রকেট ও গোলা ছুড়েছে। সতলা শহর আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। জানায় লেবাননের 3টি স্থানে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে বিমান বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে লাতিন দেশ কলম্বিয়া। বুধবার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দিয়েছেন এমন ঘোষণা। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আয়োজনে দেন এই ঘোষণা। জানান ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে এমন সিদ্ধান্ত। এদিকে রাজধানী বোগাতায় সমর্থকদের সাথে র্যালিতে অংশ নেন পেত্রো। শোভাযাত্রা শেষে ভাষণ দেন তিনি। সে সময় তীব্র সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান অন্যান্য দেশের প্রতি।